আমরা কোথায় জন্মগ্রহণ করি? নিশ্চয় একটা ঘরে। আমরা আমাদের নিজেদের এলাকাতে জন্মগ্রহণ করি, বেড়ে উঠি। ধীরে ধীরে আমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ি। গোটা পৃথিবীকে আমরা আমাদের বাসস্থান বানিয়ে ফেলি। আসলেই তাই, আমরা যেমন একটা ঘরে জন্মগ্রহণ করি, আমরা ঠিক তেমনই পৃথিবীতেও জন্মগ্রহণ করি। পৃথিবী হচ্ছে আমাদের বাসস্থান। এখন তাই যদি হয়, তাহলে তো আমাদের গোটা পৃথিবীতেই অবাধ বিচরণ করতে পারার কথা ছিল। কে বাধা দেয়? অন্য একটা দেশ। এই দেশ সম্পর্কিত প্রচলিত ধারণাই হচ্ছে আজকের আমার ভিডিওর প্রধান ভিলেন। ভিডিওর শুরুর দিকটা খুবই বোরিং হবে, কারণ আমার আপনার সবার জানাশোনা জিনিসগুলোই আমাকে আরেকবার বলতে হবে। সেগুলো যদি অপ্রয়োজনীয় হতো আমি কোনোভাবেই বলতাম না। এই গোটা পৃথিবীব্যাপী অবাধ বিচরণের জন্য মানুষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বটে। যেমন বড় দেশ তৈরি করেছে, এক দেশের সাথে আর এক দেশ যোগ করে একটা বড় দেশ তৈরি করা, তারপর আরো বড়, তারপর আরো বড়, এভাবে চলতেই থেকেছে। বড় জিনিসের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে, কারণ মানুষ হচ্ছে খুব ক্ষুদ্র একটা প্রাণী। বেজায়গায় একটা ছোট্ট পাথর এসে লাগলেও টুস করে হয়তো মরে যেতে পারে অনেকে। তো মানুষের এই ইনসিকিউরিটি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক বড় বড় কিছু জিনিস তৈরি করতে চায়। এই বড় বড় জিনিসগুলো মানুষকে আত্মবিশ্বাস দেয়। ইভেন মানুষ আত্মগর্ব অনুভব করে। তার ইনসিকিউরিটি থেকে সে মুক্তি পায়, এই বড় জিনিসগুলোর মাঝে আশ্রয় পায়, নিরাপত্তা পায়। তাই মানুষ নিজের ক্ষুদ্রত্ব থেকে মুক্তি পেতে কখনো ট্রাইব গঠন করেছে, গ্রাম তৈরি করেছে, শহর তৈরি করেছে, রাজ্য তৈরি করেছে, রাষ্ট্র তৈরি করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বড় বড় প্রতিষ্ঠানগুলি মানুষকে তার কাঙ্ক্ষিত মুক্তি বা ফ্রিডম দিতে পারেনি। বড় বড় প্রতিষ্ঠানগুলো গুটি কতেক মানুষের নিয়ন্ত্রণে চলে গেছে। তারা তাদের খেয়াল খুশি মতো ম্যাস পিপল বা আমজনতাকে এক্সপ্লয়েট করেছে, তাদের স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের তৈরি করা দানবের হাতে মানুষ নিজেরাই নির্যাতিত হয়ে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ। তারপরও মানুষ মুখ বুজে সহ্য করছে। কারণ অন্য কোনো উপায় তো নেই। আসলেই কি তাই? অন্য কোনো উপায় নেই? উপায় আছে, উপায় আছে। উপায় হচ্ছে আমাদেরকে আমাদের ক্ষুদ্রতাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, মেনে নিতে হবে। আফটার অল আমরা তো ক্ষুদ্রই, তো সেটাকে মেনে নিতে হবে। মানুষ যেরকম, মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা সেরকমই হতে হবে। এখন মানুষ আসলে কিরকম, এই প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে দিবে। আমি এখানে মানুষের ব্যাপারে খুব কমন কিছু ফ্যাক্ট সংক্ষেপে তুলে ধরব, যেগুলো আপনারা সবাই জানেন। যেমন মানুষ তার শৈশবে বা কৈশোরে কিংবা উঠতি যুবক বয়সকালে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেড়ে ওঠে বা দাপিয়ে বেড়ায়। পরবর্তীকালে যে এলাকাটিকে সেই মানুষ তার নিজের বাড়ি, তার নিজের এলাকা বা দেশের বাড়ি হিসেবে চিহ্নিত করে। যৌবনে বা পরিণত বয়সে একজন মানুষের কর্মক্ষেত্র বা তার পরিচিতির গণ্ডি ধীরে ধীরে গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এক মানুষের সাথে আর এক মানুষের সম্পর্ক মাল্টি ডাইমেনশনাল। একটা বিষয় তারা শত্রু, কিন্তু অন্য আরেকটা বিষয়ে তারা বন্ধু। তারা আইডিওলজিক্যালি হয়তো শত্রু, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কিন্তু যখন দেখা যাবে যে তার গ্রামের সাথে আরেক গ্রামের কোনো শত্রুতা দেখা গেছে, তখন কিন্তু তারা আবার একসাথে জোট বাঁধবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের বন্ধু কিংবা শত্রু, সহযোগী কিংবা বিরোধী, এটার কোনো ফিক্সড তালিকা নেই। কোনো এক বিষয়ে যখন তারা শত্রু, অন্য বিষয়ে তারা আবার বন্ধুও হতে পারে। কোনো এক বিষয়ে তারা খুবই সহযোগী, অন্য আর এক বিষয়ে তারা কট্টর বিরোধী হতেই পারে। কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় শিয়ালকে এবং মুরগিকে একই খাঁচায় জোর করে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এটা আরোপিত বন্ধুত্ব, এটা প্রাকৃতিকভাবে উদ্ভূত বন্ধুত্ব নয়। এভাবে আপনি
কখনোই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারেন না। এবার আসি মূল আলোচনায়। একজন শাসক যাকে আপনি কখনো দেখেননি, যার সাথে কোনো লেনা দেনা নাই, সে অন্য এলাকায় বেড়ে উঠেছে, জন্মের পর থেকে তার সাথে আপনার কোনো ইন্টারাকশন নাই, যাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না, যার সাথে চলাফেরা নেই, উঠা বসা নেই, আবেগ অনুভূতির কোনো সম্পর্ক নেই, যে আপনার কোনো আত্মীয় স্বজন হয় না, সে যখন শাসক হবে, সে যদি আপনার নিজের দেশের শাসকও হয়, সে হচ্ছে আসলে একটা পরাশক্তি। যার সাথে আত্মার সম্পর্ক নেই, তার শাসন মানেই হচ্ছে একটা পরাশক্তির শাসন। এবং দুঃখের বিষয় হচ্ছে বর্তমান পৃথিবীর প্রায় সমস্ত দেশই হচ্ছে এরকম পরাশক্তির অধীনে চলছে, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শাসনের নামে জনগণকে শোষণ করে যাচ্ছে সিস্টেমেটিক্যালি। কারণ যাকে তারা শাসন করছে তাদের সাথে সে বেড়ে ওঠেনি, তাদের ঘরে জন্মগ্রহণ করেনি। যতই মুখে বলুক তারা আমার আপনজন, নো নেভার, এইভাবে আপনজন হওয়া যায় না। এটা আসলে প্রকৃতি বিরুদ্ধ। মানুষ এইভাবে অভিযোজিত হয়নি। কয়েক কোটি জন অধ্যুষিত একটা দেশের প্রধানমন্ত্রীও হয়তো সর্বোচ্চ কয়েকশো মানুষের সাথে ডিল করে, গুটি কতক মানুষের সাথে আলোচনা করে তিনি কোটি কোটি মানুষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা খুবই হাস্যকর একটা প্রক্রিয়া। সুতরাং কি করতে হবে? আমাদেরকে দেশের সীমানা ছোট করতে হবে। কতটা ছোট? ভারতের পাশে যদি বাংলাদেশকে দেখেন তাহলে মনে হবে বাংলাদেশ অনেক ছোট একটা দেশ। আবার রাশিয়ার পাশে যখন ভারতকে দেখবেন তখন মনে হবে ভারত অনেক ছোট একটা দেশ। এগুলোর কোনোটাই না। একটা দেশ হতে হবে ঠিক এখনকার একটা গ্রাম পঞ্চায়েত বা শহর বা নগর বা ইউনিয়ন পরিষদের সমান। ইয়েস, ইউ হার্ড মি রাইট। এই প্রতিটি ইউনিয়ন পরিষদই হবে এক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি নগর রাষ্ট্রের কথা বলছি। ইতিহাসের সাথে আধুনিকতার মিশেল ঘটিয়ে রাষ্ট্র ব্যবস্থার সর্বোৎকৃষ্ট সমাধান আমার মতে এই নগর রাষ্ট্র ব্যবস্থা। একটু ভাবা শুরু করুন, একটা শহরের মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরাই হচ্ছে আমার নগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, সেটা যে কোনো পদই হতে পারে। কেমন হবে সেই দেশটা? কেমন হবে তার চারপাশটা? কেমন হবে গোটা পৃথিবীর সমস্ত দেশগুলোই যদি ঠিক এরকম ছোট ছোট নগর রাষ্ট্রে পরিণত হয়? একটা নগর বা শহর বা গ্রাম যেখানকার প্রতিটি মানুষকে চেনে, তাদের আবেগ অনুভূতি, হাসি কান্না, চাওয়া পাওয়া, ইভেন জিহ্বার খাবারের স্বাদ সবই প্রায় একই রকম। তাদের ভাষা, তাদের কৃষ্টি কালচার একই অথবা খুব সহজেই বিনিময়যোগ্য। আমার নগর রাষ্ট্রের নেতা তার এলাকার প্রতিটি মানুষের শ্বাস প্রশ্বাসের হার, তাদের ব্লাড প্রেশারের পরিমাণও অবগত থাকে। তার এলাকার প্রতিটি শিশুর কার কিরকম সম্ভাবনা, কার কিরকম মেধা, কে কেমন স্বপ্ন দেখে, কার কিরকম সাপোর্ট দরকার, বিশেষ পরিষেবা দরকার আছে কিনা ইত্যাদি সমস্ত খবরও তার জানা থাকে। শাসক এবং শাসিত তাদের দাবি দেওয়া চাহিদা খুব সাধারণত বিপরীতমুখী হয় না। শাসকের সাথে শাসিতের সম্পর্ক হবে আক্ষরিকভাবে আন্তরিক। শাসকের মেয়াদ শেষ করে শাসিতের কাতারে ফিরে যেতে তার এক ফোঁটা দ্বিধা থাকবে না। শাসক এবং শাসিতের চাহিদা দাবি দেওয়া প্রায় একই রকম। সুতরাং তাদের মধ্যে ঘটে যাওয়া যে কোনো ধরনের মনোমালিন্য, ঝগড়া, বিবাদ খুব সহজেই আন্তরিকভাবে আলোচনার মাধ্যমেই প্রশমিত করা সম্ভব। পারস্পরিক বিরোধ নগর রাষ্ট্রেও বিলুপ্ত হয়ে যাবে না, তবে সেই বিরোধের মাত্রা কখনোই নিয়ন্ত্রণ অযোগ্য হিংস্রতায় রূপ নেবে না। তারা একই বাগানের ফুল, একটা বৃহত্তর একান্নবর্তী পরিবারের মতো। বিরোধ নিরসনে তারা নিজেরাই উদ্যমী হবে। মুরব্বীদের, বিশেষ করে প্রবীণ নারীদের ভূমিকা অগ্রগণ্য হয়ে পড়বে। সামাজিকভাবেই অন্তত 95% অপরাধ রোধ কিংবা নিষ্পত্তি করা সম্ভব হবে। আমার নগর রাষ্ট্রের ধারণা দেওয়ার আগে আপনাদের মাথায় রাষ্ট্র সম্পর্কিত যে প্রকট একটা ধারণা চেপে বসে আছে,
যেখানে এক রাষ্ট্রকে কাঁটাতার দিয়ে ঘিরে রাখতে হয়, অন্য রাষ্ট্রের সাথে বিশাল একটা দেওয়াল তুলে রাখা হয়, তাদের মধ্যে মুখ দেখাদেখি হয় না, এরকম একটা প্রকট রাষ্ট্রীয় ধারণা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমান সময়ের এই রাষ্ট্র ব্যবস্থাকে অতিরিক্ত শক্তিশালী করতে যে আমরা শুধু যুদ্ধ বিগ্রহই বাড়িয়েছি, মানুষের সাথে ঘৃণা, মানুষের সাথে মানুষের দূরত্বই বাড়িয়েছি, জনমানুষের প্রকৃত কল্যাণ খুব কমই হয়েছে। মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের মতোই হওয়া উচিত, ক্ষুদ্র, দুর্বল, পরনির্ভরশীল। নগর রাষ্ট্রের এরকম ক্ষুদ্রত্ব বা অসহায়ত্ব আলটিমেটলি বিশ্ব মানবতাকে অনেক বেশি শান্তি, স্বাচ্ছন্দ্যময় এবং শক্তিশালী করে তুলবে। আমি ধীরে ধীরে সমস্ত কিছুই এক্সপ্লেন করছি, তবে পুরোটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি অন্তত অন্য কাউকে এই ধরনের কথা বলতে শুনিনি, সুতরাং এটার দোষ ত্রুটি, সমস্ত রকম সমালোচনা সবকিছু আমাকেই ব্যক্তিগতভাবে মাথা পেতে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার নগর রাষ্ট্র ধারণায় বর্তমানে যেসব গ্রাম পঞ্চায়েত বা ইউনিয়ন পরিষদ বা টাউনশিপ রয়েছে, সেগুলোকে সম্পূর্ণরূপে পূর্ণ মাত্রায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। রাষ্ট্রের কোনো ইউনিট নয়, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি নগর রাষ্ট্রের নিজস্ব পুলিশ, প্রতিরক্ষা ব্যবস্থা, ইমিগ্রেশন, পর্যটন অফিস, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিনোদন ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা থাকবে। কোনো মানুষই যেমন পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নয়, তাকে কারো না কারো উপর নির্ভরশীল হতে হয়। জন্মগ্রহণ করার পরেই মাতৃস্তন পান করতে হয়, মা বাবার উপর নির্ভরশীল হতে হয়, পরিবারের উপর নির্ভরশীল হতে হয়, পরিণত বয়সে কারো না কারো উপর মানুষকে নির্ভরশীল হতেই হয়। আমার নগর রাষ্ট্র ঠিক সেরকমই। প্রতিটি মানুষ যেরকম ক্ষুদ্র, পরনির্ভরশীল, আমার নগর রাষ্ট্র ঠিক তেমনই ক্ষুদ্র, পরনির্ভরশীল। যে কারণে প্রতিটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকবে। প্রতিটি নগর রাষ্ট্রই একটা অন্তর্জালের মতো জড়িয়ে থাকবে একে অন্যের সাথে। তবে কার সাথে সেটি সিদ্ধান্ত নিবে একমাত্র সেই নগর রাষ্ট্র। ইন্ডিপেন্ডেন্স এবং ফ্রিডমের মধ্যে পার্থক্য রয়েছে। আমার নগর রাষ্ট্রগুলো পরনির্ভরশীল হতেই পারে, কিন্তু তারা তাদের মতামত প্রদানের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি ফ্রি, মুক্ত, স্বাধীন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা শতভাগ মুক্ত, স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট। তবে আর্থসামাজিক ক্ষেত্রে তারা একজন আরেকজনের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। কোন নগর রাষ্ট্র অন্য কোন নগর রাষ্ট্রের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করবে অথবা বৈরিতা করবে, সেটা সেই নগর রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে নিজে সিদ্ধান্ত গ্রহণ করবে। একটা নগর রাষ্ট্রের সিদ্ধান্তে অবশ্যম্ভাবীভাবে সেখানকার জনগণের মতামত প্রতিফলিত হবে। একটা ছোট্ট এলাকার মানুষ যারা একে অন্যকে চিনে, যাদের আবেগ অনুভূতি প্রায় কাছাকাছি একই রকম, যাদের দাবি দেওয়া চাহিদা একই রকম, যে এলাকার মানুষ অন্য মানুষের ঘরের খবর পর্যন্ত পেয়ে যায় কোনো না কোনোভাবে, সেইখানে সেই এলাকার মানুষ কি চায়, সেই এলাকার জনগণ কি চায়, সেটা জানা খুব একটা কঠিন কিছু নয়। এমনকি শাসক আর শাসিতের উভয়ের চাহিদা, দাবি দেওয়া প্রায় একই রকম। শাসক এবং শাসিতের মধ্যে বড় কোনো দেওয়াল নেই। এখানে শাসক আর শাসিতের সম্পর্ক হবে আক্ষরিকভাবে আন্তরিক, কারণ তারা একে অন্যের আত্মার আত্মীয়। সেইখানে কোনো শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম, আর যদি হয়েও যায় খুব দ্রুত সে ধরা পড়ে যাবে এবং সেখান থেকে উৎখাত হবে। এই শাসন ব্যবস্থায় কেউ পুকুর চুরি করতে পারবে না, কারণ পুকুরই থাকবে না, পুকুর চুরি হবে কিভাবে? আবার এখানে একান্তই যদি কোনো নগর রাষ্ট্র চায় যে সে একঘরে হয়ে থাকবে, কারোর সাথে সে সহযোগিতাপূর্ণ আচরণ করবে না, সেই সুযোগও এই ব্যবস্থায় রয়েছে। যদি কেউ একান্তই চায় সে একঘরে হয়ে থাকবে,
থাকতে পারবে। তাতে এই সিস্টেমটা কোল্যাপস করবে না। জনগণ শুধুমাত্র এবং শুধুমাত্র এইসব নগর রাষ্ট্রকে ট্যাক্স দিবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি অন্য কোনোভাবে অন্য কাউকে ট্যাক্স দিবে না। যা দেওয়ার এই নগর রাষ্ট্রকেই ট্যাক্স দিবে, সেটা কম হোক বেশি হোক। জনগণের ট্যাক্সের টাকা থেকে খরচ, প্রতিদিনের খরচ প্রতিদিন একটা ডিসপ্লেতে দিয়ে দেওয়া হবে, একটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই ব্যবস্থায় জনগণের 1 পয়সার 1/10 নয়-ছয় করার কোনো রকম সুযোগ থাকবে না। নগর রাষ্ট্রের আইডিয়া প্রবর্তিত হলে গোটা পৃথিবীতে একটা মাত্র মুদ্রা চালু থাকবে, সেটা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি, যেটার লিমিটেড সাপ্লাই থাকবে, ঠিক বিটকয়েনের মতো। সেই ক্রিপ্টোকারেন্সির সাপ্লাই একেবারে সবসময় কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র হাত বদল হবে, এক রাষ্ট্রের কাছ থেকে আরেক রাষ্ট্রের কাছে যাবে। কোনো রাষ্ট্র যদি ইচ্ছে করে যে এই ক্রিপ্টোকারেন্সির এগেনস্টে স্থানীয় কিছু মুদ্রা চালু করবে, সেটা করতে পারে। সেটা প্রজেক্ট বেসড ক্রিপ্টোকারেন্সিও হতে পারে। সেই ক্রিপ্টোগুলো শুধুমাত্র সেই প্রজেক্টের ক্ষেত্রেই কাজে লাগবে, সেটা গ্লোবাল কোনো কারেন্সিতে পরিণত হবে না। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি, এটার সুবিধা হলো এটা ওপেন লেজার সিস্টেম। গোটা পৃথিবীতে এখন কার কাছে কত ক্রিপ্টো আছে কিংবা প্রতিটি ট্রানজ্যাকশন যে কেউ দেখতে পারবে। তো কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ যদি ক্রিপ্টো জমা করে আইডল ফেলে রাখে, সেটা খুব সহজে ধরা পড়ে যাবে। মোট কথা, টাকা নিয়ে নয়-ছয় করার যুগ একেবারেই শেষ। ইভেন আপনার টাকা, আপনার মালিকানা, আপনার ইচ্ছা সেটা কোথায় রাখবেন, কিভাবে খরচ করবেন, কোনো সরকার কিংবা কোনো ব্যাংক আপনার টাকাগুলো একখানে গচ্ছিত করে নিজেদেরকে দানবে পরিণত করতে পারবে না। আবার ক্রিপ্টোকারেন্সির সাপ্লাই যেহেতু লিমিটেড থাকবে, যেমন বিটকয়েন গোটা পৃথিবীতে 21 মিলিয়নই থাকবে, এর বেশি কখনোই হবে না। যেটা হবে তখন মুদ্রার মূল্য বৃদ্ধি হবে, অর্থাৎ জিনিসপত্রের দাম ধীরে ধীরে কমতে পারে, সেটার সাথে আমরা খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ক্রিপ্টোকারেন্সিতে যে ডিসেন্ট্রালাইজড মডেল ব্যবহার করা হয়, সেই একই মডেল আমার নগর রাষ্ট্রের সামাজিক ক্ষেত্রেও অ্যাপ্লাই করা সম্ভব। বর্তমান সেন্ট্রালাইজড ব্যবস্থায় কোটি কোটি মানুষের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা একখানে জমা করে আপনারা সামান্য কিছু মানুষের হাতে তুলে দিচ্ছেন। আবার আপনারা এটাও আশা করবেন যে তারা তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে, নিজেদের সুবিধা অসুবিধা আগে চিন্তা না করে, আপনাদের সুবিধা অসুবিধা আগে মাথায় নিয়ে আপনাদের কল্যাণে সেই সব অর্থ সুচারুরূপে, সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে ব্যয় করবে। এটা আপনারা আশা করেন? কিভাবে আশা করেন? আপনারা অত্যাচারিত হতে বাধ্য। সম্পূর্ণ ভুল থিওরিতে আমাদের পৃথিবী চলছে, এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না, এটা মানব চরিত্রের সম্পূর্ণ বিপরীত, এটা সম্ভব না, এইভাবে চলতে পারে না। পৃথিবীর সমস্ত মেধাবী মানুষদেরকে, এইসব একাডেমিক মানুষদেরকে নতুনভাবে গবেষণা করতে হবে, নতুন থিওরি দিতে হবে, গোটা পৃথিবীকে ঢেলে সাজাতে হবে। আমি চাই আমার নগর রাষ্ট্রের ধারণা নিয়েও প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখা হোক। এই ধরনের বৃহৎ আকার যারা এক্সপেরিমেন্ট করতে সামর্থ্যবান, তাদের কাছে আমার এই অনুরোধ রইল। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতির শতভাগ সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতি শতভাগ সমাধান পেতে হলে আমার প্রকল্পিত নগর রাষ্ট্রই হতে পারে সর্বোৎকৃষ্ট ব্যবস্থা। আপনার গ্রাম, আপনার শহর, আপনার নগর, এটাই আপনার দেশ। এখানকার মানুষগুলোকেই আপনি আপনার সুখে দুঃখে কাছে পান। এই এলাকার মধ্যে আপনি আপনার ঘরের পোশাক পরেই বের হয়ে যেতে পারেন, কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই। এখানকার মানুষ একজন আরেকজনের ঘরের খবর পর্যন্ত জানে। কিন্তু যখনই আপনি এই এলাকার বাইরে যেতে চাবেন, তখন হয়তো আপনি খুব ভালো মানের পোশাক পরার চেষ্টা করবেন আপনার সাধ্য মতো, কারণ অন্য এলাকার মানুষ আপনাকে ব্যক্তিগতভাবে চিনে না। তো তারা যাতে আপনাকে দেখেই কিছুটা অনুমান করতে পারে আপনি কোন ধরনের মানুষ,
সে কারণে আপনি আপনার সাধ্য মতো ভালো পোশাক পরার চেষ্টা করেন। এইটুকুই আপনার দেশ। এর বাইরের কোনো মানুষকে যদি আপনি আপনার শাসন করার ভার অর্পণ করে থাকেন, তাহলে বুঝবেন সে হচ্ছে পরাশক্তি। সে কোনো না কোনোভাবে আপনাকে শাসন করার নামে শোষণ করছে, সিস্টেমেটিক্যালি শোষণ করছে। এটা একেবারেই অবশ্যম্ভাবী, সে যত ভালো মানুষই হোক না কেন। এখন হয়তো ভাবছেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো যদি এত ছোট ছোট হয়, তাহলে বড় বড় প্রজেক্টগুলো, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, উন্নয়ন, এগুলো কিভাবে হবে? আরো অনেক গণতান্ত্রিকভাবে এবং ন্যায্যতার সাথে হবে। একজন মানুষ যেমন তার এলাকা ভিত্তিক, তার কর্মক্ষেত্র ভিত্তিক বা তার আইডিওলজি ভিত্তিক সহযোগী অথবা অসহযোগী, বন্ধু অথবা শত্রু নির্ধারণ করে, ঠিক সেভাবে নগর রাষ্ট্র তার কিছু সহযোগী বা অসহযোগী নির্ধারণ করবে। স্বাভাবিকভাবেই আমাদের এই নগর রাষ্ট্রগুলো এক এক ক্যাটাগরিতে অন্য আরো কিছু নগর রাষ্ট্রের সাথে সহযোগিতা করবে। সেই সহযোগিতার উদ্দেশ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করবে। 2 বা ততোধিক নগর রাষ্ট্র মিলেমিশে এক হয়ে অনেক বড় কোনো প্রজেক্টেও হাত দিতে পারে, কোনো বাধা নেই। এখন যদি কোনো নগর রাষ্ট্র মনে করে যে সে তার প্রয়োজনীয় বিদ্যুৎ নিজে উৎপাদন করতে পারছে না, সেক্ষেত্রে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য তার যেই নগর রাষ্ট্রের সাথে সহযোগিতা করা প্রয়োজন, শুধুমাত্র সেই সব নগর রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হবে। তারা সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন খুলবে। সেই অ্যাসোসিয়েশনের আন্ডারেই সমস্ত কার্য পরিচালিত হবে। সেই প্রজেক্টে কে কতটুকু অর্থায়ন করবে, কে কিভাবে নজরদারি করবে এবং এই প্রজেক্টের সুফল কিভাবে বিলিবন্টন করা হবে, সেটা আগে থেকেই চুক্তিবদ্ধ করা থাকবে। এই চুক্তিতে যদি কারো আপত্তি থাকে, তাহলে তো সে চুক্তিভুক্ত হবেই না। সুতরাং এই প্রজেক্টটি অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে, কারণ সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পূর্ব নির্ধারিত। সুতরাং কেউ কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও পারবে না, যেহেতু সবকিছুই পূর্ব নির্ধারিত। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় অনেক সরকারি সেবা, বিশেষ করে উন্নয়নমূলক কর্মসূচি পূর্ব নির্ধারিত নয়। জনগণ ঠিক যে সময় ট্যাক্স দিচ্ছে, সেই সময় জানেই না যে তারা আসলে কোন প্রজেক্টের জন্য ট্যাক্স দিল। সরকারের পলিসি কিংবা দয়ার উপর নির্ভর করবে জনগণ ট্যাক্সের বিপরীতে কে কতটুকু সুবিধা পাবে কিংবা পাবেই না। ট্যাক্স হচ্ছে এক ধরনের সরকারি চাঁদা। তাই চাঁদা নেওয়ার আগে জনগণের তো কনসেন্টকে গুরুত্ব দিতে হবে। জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে যে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই সুবিধা দিচ্ছি এবং এগুলোর জন্য আপনার কাছ থেকে চাঁদা দাবি করছি। নগর রাষ্ট্রের এই সিস্টেমে ন্যায্যতা না থাকলে এই অ্যাসোসিয়েটেড দেশগুলো একত্রিত হবেই না। চুক্তি অনুযায়ী সুফল লাভ না করলে এই অ্যাসোসিয়েশন ভেঙে যাবে, সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এখন এইভাবে দেখা যাবে একটি নগর রাষ্ট্র চিকিৎসার জন্য উত্তরের একটি রাষ্ট্রের সাথে জোট বাঁধল, শিক্ষার জন্য দক্ষিণের একটি রাষ্ট্রের সাথে জোট বাঁধল, বিনোদনের জন্য পূর্বের একটি রাষ্ট্রের সাথে জোট বাঁধল, খাদ্যের জন্য পশ্চিমের একটি রাষ্ট্রের সাথে জোট বাঁধল। অর্থাৎ দেশ সম্পর্কিত ধারণাটা পুরোপুরি লিকুইডিফাই হয়ে যাবে। এটা আর এখনকার দেশ ব্যবস্থার মতো রিজিড থাকবে না, এটা গলে যাবে, এটা তরলে পরিণত হবে। তখন দেখা যাবে একটি রাষ্ট্র অনেক দিকে ডালপালা ছড়াতে পারবে তার ইচ্ছে মতো, তার পছন্দ মতো। কারো সাথে একত্রে থাকতে তাকে বাধ্য করা হবে না। কোনো কিছুই আর আগের মতো রিজিড হয়ে থাকবে না, সবকিছুর মধ্যে তারল্য চলে আসবে। মোট কথা, রাষ্ট্রগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করবে। এর বাইরে কোনো বিষয়ে তারা অর্থায়ন করবে না। বর্তমান একটি বৃহৎ রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করার কারণে প্রতিটি অঞ্চলকে যেটা বাধ্যতামূলকভাবেই করতে হয়। মনে করেন পদ্মা সেতু। বরিশাল অঞ্চলের মানুষ বলল ইয়েস, রংপুর অঞ্চলের মানুষ বলল নো। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় সেটা সম্ভব নয়। রংপুর অঞ্চলের মানুষ না চাইলেও পদ্মা সেতু হবে
এবং এটার জন্য এই রংপুর অঞ্চলের মানুষকেও ব্যয় নির্বাহ করতে হবে, সেটা বগুড়া হোক অথবা বরগুনা। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রিপশন ফর ইন্ডিভিজুয়াল ইউজার। আপনি যে এখানকার রাস্তা ব্যবহার করবেন আপনি শুধু সেখানকার জন্যই সাবস্ক্রাইব করবেন, সেটুকুর জন্যই আপনি ভ্যাট ট্যাক্স দিবেন। এর বাইরে আপনি যদি কোথাও চলে যান হঠাৎ করে, এমন নয় যে আপনাকে সেখানে যেতে দেওয়া হবে না, বাট আপনাকে বর্ধিত আকারে কিছু ফি প্রদান করে তারপরে সেই এলাকায় ঢুকতে হবে। অর্থাৎ সরকারি সম্পদ আপনি ঠিক যতটুকু ব্যবহার করবেন ততটুকুর জন্যই আপনি ট্যাক্স দিবেন। বর্তমানে কি হয়, একটা কৃত্রিম জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে যাদেরকে চেনেন না জানেন না, প্রাকৃতিকভাবে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনাই নাই, তাদের সাথে বাধ্যগত একত্রে বসবাস মেলামেশা করতে হয়। এরকম আরোপিত জাতীয়তাবাদের চেতনা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। দূরের মানুষদের শাসন মেনে নেওয়া সবার জন্যই কষ্টকর। উদাহরণ হিসেবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মানুষদের কথা ধরা যাক। পাহাড়িরা তারা নিজেদের মতো একটা জীবনযাপন করতে চায়, কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশের অন্যান্য মানুষ মানে সমতলের মানুষ দ্বারা ইনফ্লুয়েন্স না হওয়া ছাড়া তাদের কি আর কোনো উপায় আছে? অথচ খুব বেসিক ধারণা, যেমন জমির মালিকানার ধারণা সম্পর্কেই রয়েছে পাহাড়ের মানুষ এবং সমতলের মানুষদের মধ্যে বিস্তর ফারাক। সমতলের মানুষ কখনোই অন্তর থেকে উপলব্ধি করতে পারবে না পাহাড়ি জীবনযাত্রাকে, তারা সেভাবে বেড়ে উঠেই না। আমার নগর রাষ্ট্রে সংখ্যালঘু বলে কিছু থাকবে না। নগর রাষ্ট্রে জিওগ্রাফিক্যাল নৈকট্যের কারণে জনগণ একত্রে বসবাস করতে বাধ্য হবে না। যে কোনো রাষ্ট্র অনেক দূরের একটা রাষ্ট্রের সাথে সহযোগিতা করতে পারে, আবার যে কোনো রাষ্ট্র জিওগ্রাফিক্যালি তার কাছের রাষ্ট্রের সাথে সহযোগিতা নাও করতে পারে। এটা সম্পূর্ণ তাদের রাষ্ট্রীয় স্বাধীনতা। এখন কেউ হয়তো মুখ গোমরা করে বলবেন 50-60টা নগর রাষ্ট্র মিলে একটা বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে, মাঝখান থেকে ছোট্ট একটা নগর রাষ্ট্র বলছেন না আমরা এই অ্যাসোসিয়েশনে যোগ দিব না। ফলে দেখা যাবে কি যে ওই একটা রাষ্ট্রের জন্য বিশাল একটা প্রজেক্ট ভেস্তে যাচ্ছে কিংবা আটকে আছে। জাস্ট একটা নগর রাষ্ট্রের জন্য এত বড় একটা বিশাল প্রজেক্ট কি ভেস্তে যাবে? তাহলে আপনার সিস্টেম ভুল। নো মাই ফ্রেন্ড, দ্যাটস মাই পয়েন্ট। এটাই তো আমি এতক্ষণ ধরে বলছি। ইয়েস, একটা নগর রাষ্ট্রের বৈরিতার কারণে পুরো প্রজেক্ট বানচাল হয়ে যাবে। দ্যাটস দ্য বিউটি অফ ইট। কারণ আপনাদেরকে ওই একটা নগর রাষ্ট্রের স্বার্থ পূরণ করতে হবে, তাকে বাদ দিয়ে আপনারা আগাতে পারবেন না। সে যেহেতু রিস্ক নিচ্ছে যে সে একটা বিশাল অ্যাসোসিয়েশন থেকে ছিটকে পড়বে, নিশ্চয় বিনে কারণে নিচ্ছে না, কোনো না কোনোভাবে তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে। বাকি সমস্ত রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সেই একটা ছোট্ট নগর রাষ্ট্রের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়। আদারওয়াইজ যত বড় প্রজেক্টই হোক হবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ নগর রাষ্ট্র, দ্যাটস দ্য বিউটি। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় যেটা আপনি পারবেন না। মনে করেন আপনাদের পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের বিশাল একটা এলাকার মানুষ উপকৃত হয়েছে, কিন্তু উত্তরের একটা মানুষ, মনে করেন রংপুরের একটা মানুষ, যে জীবনে কখনো পদ্মা সেতু অতিক্রম করবে না, তার বংশধররাও ওখানে যাবে কিনা সন্দেহ আছে। সেই লোকটা কেন এই পদ্মা সেতুর অর্থায়ন করবে? আপনি কি জানেন যে এই পদ্মা সেতুর অর্থায়ন করার জন্য এই উত্তরের মানুষটি যে কখনো পদ্মা সেতুতে এক পাও রাখবে না, সেই মানুষটিকেও ভুগতে হচ্ছে? কারণ পদ্মা সেতু করার জন্য এই রংপুরের অঞ্চলের মানুষটিকেও ডিরেক্টলি ইনডাইরেক্টলি অর্থায়ন করতে হয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে তাকে প্রতিদিন তার প্রাত্যহিক জীবনযাপন চালানোর জন্য হিমশিম খেতে হচ্ছে। পদ্মা সেতুর সুফল পাচ্ছে এক অঞ্চলের মানুষ, আর তার জন্য জীবনযাপন পালন করতে হিমশিম খাচ্ছে আর এক অঞ্চলের মানুষ। শুধু সেই নয়, এই ঋণ হয়তো তার পরবর্তী জেনারেশনকেও দিতে হবে।
রংপুর অঞ্চলের কেউ যদি এসে আপনাদের কাছে পদ্মা সেতুর জন্য অর্থ চাইতো, আপনারা দিতেন না, কারণ আপনাদের দেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে আমার নগর রাষ্ট্রের কারিশমা। আপনার কাছ থেকে টাকা নিতে হলে আপনাকে সুবিধা দিতে হবে, আপনার কনসেন্ট আদায় করে নিতে হবে। মানুষ অনেক ক্ষেত্রে কনসেন্টকে খুব গুরুত্বপূর্ণ মনে করলেও খুবই দুঃখের বিষয়, রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের কনসেন্টকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। সেটা গুরুত্ব পাবে আমার নগর রাষ্ট্রে। আমার নগর রাষ্ট্রের ব্যবস্থায় যদি পদ্মা সেতু করা হতো, তাহলে আগে দেখা হতো যে এই সেতু করার ফলে কোন কোন নগর রাষ্ট্র তার সুফল পাবে। তারা সবাই মিলে বসে একটা অ্যাসোসিয়েশন তৈরি করত, সেখানে তারা চুক্তিবদ্ধ হতো এই সেতুর অর্থায়ন কে কত অংশ করবে, কে কিভাবে এটা তদারকি করবে এবং এর সুফল কে কিভাবে ভোগ করবে, সেগুলো পূর্ব নির্ধারিতই থাকত। এখন মনে করেন যারা সুফল পাবে, এই অ্যাসোসিয়েশন নিজে এটার পুরোপুরি অর্থায়ন করতে পারবে না, তখন সে অন্যান্য নগর রাষ্ট্রের কাছ থেকে, ধরেন রংপুরের কাছ থেকে ঋণ নিত এবং এই ঋণ সময় মতো চুক্তি মতো পরিশোধ করত, ফলে কাউকে ভুগতে হতো না। এখন আপনি বলবেন বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থাতেও কিন্তু সেটা সম্ভব। কিভাবে? প্রধানমন্ত্রীকে যেয়ে রিকোয়েস্ট করে বলতে হবে, আপনি তো দক্ষিণাঞ্চলের জন্য একটা বিশাল পদ্মা সেতু করেছেন, আমাদের উত্তরবঙ্গের জন্য, রংপুরের জন্য একটা কিছু করে দেন, তাহলেই তো এই অঞ্চল আর ওই অঞ্চল সমান সমান হয়ে যাবে। হবে যদি উনি করে, কিন্তু আপনাকে তোয়াজ করতে হবে, তেল মারতে হবে। উনি তো এরকম কোনো সাম্য আনতে বাধ্য নন। উনি যেখানে ভোটের সুবিধা পাবে সেই অঞ্চলে এই অর্থ ব্যয় করবে। কেন তিনি এক্স্যাক্টলি রংপুরকেই দিবেন? আর কেন এখানে বা তোয়াজ করার সিস্টেম থাকবে? নগর রাষ্ট্রের সিস্টেমে আপনার ন্যায্য হিস্সা চুক্তি অনুযায়ী, আপনার ঋণের চুক্তি অনুযায়ী আপনি ফেরত পাবেন। এখানে কোনো রকম কোনো অন্যায্যতার সুযোগ নেই, তোয়াজ করার দরকার নেই। কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে আপনাকে নির্ভর করতে হবে না। এরকম অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে সেতুটি নির্মাণ করা হবে, সেখানে অ্যাসোসিয়েশনভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিকরা বিনা পয়সায় যাতায়াত করতে পারবে। কিন্তু এর বাইরের কেউ যদি সেখানে যাতায়াত করতে চায়, তখন তাকে নির্ধারিত হারে টোল দিতে হবে। খুব সহজ সমাধান। এখন বলবেন কোনো রাষ্ট্র যদি কারো পথ আটকিয়ে দেয়, সেখানেও একটা সমাধান আছে, সেটা হচ্ছে গ্লোবাল অ্যাসোসিয়েশন। একটা গ্লোবাল অ্যাসোসিয়েশন থাকবে যেটা গোটা পৃথিবীর সমস্ত নগর রাষ্ট্রগুলোর জন্য একটা সেট অফ রুলস তৈরি করে দিবে, যেই রুলসগুলো পৃথিবীর সমস্ত নগর রাষ্ট্রগুলো সমানভাবে মেনে চলতে বাধ্য থাকবে। এই গ্লোবাল অ্যাসোসিয়েশন চালাবে মূলত পৃথিবীর প্রতিটি নগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাই। তারা প্রতি বছর একত্রিত হবে, এই সেট অফ রুলসগুলোকে আপডেট করবে, প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করবে। প্রয়োজনীয় ক্ষেত্রে এই গ্লোবাল অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে যে কোনো এক বা একাধিক নগর রাষ্ট্রকে এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি মানুষের জন্মের পরই একটি আইডি প্রদান করা হবে, যে আইডিটি কোনোভাবেই নকল করা সম্ভব হবে না, কারণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, অর্থাৎ সেই নগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে সেটি সরাসরি গ্লোবাল অ্যাসোসিয়েশনের ডাটাবেসে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি মানুষ তার আইডি সব সময় সাথে রাখতে বাধ্য থাকবে। সুতরাং কে কখন কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করা যাবে। এক নগরের মানুষ যদি অন্য নগরে চলে যায়, সেই নগরের গেটে এটা অটোমেটিক পাঞ্চ হয়ে যাবে। একটা জার্নাল রাখাই যথেষ্ট যে এই সময়ে আমার নগরে অন্যান্য নগরের কতগুলো নাগরিক আছে। শুধুমাত্র যদি কোনো ক্রাইম হয় তখনই এই জিনিসগুলো নেড়ে ঘেটে দেখার দরকার আছে। আদারওয়াইজ
জাস্ট একটা জার্নাল রাখাই যথেষ্ট, কে কে আসলো, কে কে চলে গেল। পৃথিবীর সমস্ত হাইওয়ে থাকবে গ্লোবাল অ্যাসোসিয়েশনের আন্ডারে। সেখান দিয়ে যে কেউ যেতে পারবে, যে কোনো নগর রাষ্ট্রের যে কোনো অধিবাসী যে কোনো হাইওয়ে দিয়ে সব সময় চলাচল করতে পারবে। এবং হাইওয়ের পাশে নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস যেটা থাকবে সবার জন্য উন্মুক্ত। শুধুমাত্র আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নগর রাষ্ট্রের অধীনে থাকবে। এখন কোনো রাষ্ট্র যদি কাঁটা তার দিয়ে তার রাষ্ট্র ঘিরে রাখতে চায়, সেটা তার ব্যাপার, সেটা অবশ্যই খুবই ব্যয় সাপেক্ষ এবং এই ব্যবস্থায় একেবারে অপ্রয়োজনীয়। নিজেকে কেউ নিজে থেকে এক ঘরে করতে চাইবে না। কোনো দেশ যদি অন্য দেশের সাথে যুদ্ধ বাঁধাতে চায়, খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ প্রতিটি দেশ একে অন্যের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে থাকবে, একেবারে জালের মতো ফিজিক্যালি অ্যাটাক করা খুবই অসম্ভব ব্যাপার। যদি করেও বিভিন্ন অ্যাসোসিয়েশন অর্থাৎ অনেকগুলো নগর রাষ্ট্র মিলে সেটা খুব দ্রুত বন্ধ করে ফেলবে, কারণ সবার সাথে সবাই রিলেটেড। ঠিক যে কারণে আপনার শরীরের এক অঙ্গ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঝগড়া, বিবাদ, সংঘর্ষে লিপ্ত হয় না। গোটা পৃথিবী এমনভাবে চলবে ঠিক যেভাবে আপনার শরীরে রক্ত প্রবাহিত হয়। আর কোনো দেশ সুপার পাওয়ার হয়ে উঠবে না, অসম্ভব। এইসব ছোট ছোট দেশ যারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে একে অন্যের উপর নির্ভর করে, তারা কেউই কোনোভাবে সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে না। তাহলে হয়তো বলবেন যে অ্যাসোসিয়েশনগুলো সুপার পাওয়ারে পরিণত হবে না, সেটাও সম্ভব না, কারণ অ্যাসোসিয়েশনগুলো স্থায়ী নয়। বিশেষ একটা প্রজেক্টে তারা একত্রিত হয়েছে, সেই প্রজেক্ট শেষ হলেই অ্যাসোসিয়েশন শেষ, এবং সেই উদ্দেশ্যের বাইরে তাদের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে বলবেন গ্লোবাল অ্যাসোসিয়েশন তারা সুপার পাওয়ারে পরিণত হবে? নো, সেই সম্ভাবনাও নেই, কারণ গ্লোবাল অ্যাসোসিয়েশন চালাবে পৃথিবীর প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানরা। আবার তাদের হাতে কাজ খুব সামান্য, একটা গ্লোবাল সেট অফ রুলস মেনটেন করা, এর বাইরে তাদের কোনো কর্তৃত্ব থাকবে না। ছোট ছোট নগর রাষ্ট্রগুলো তাদের নিজেদের এলাকার ব্যাপারে একেবারে সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে, সেইখানে গ্লোবাল অ্যাসোসিয়েশনে এসে হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং পৃথিবী একই সাথে একটা বিশাল ছাতার অধীনে চলে আসবে, অথচ তাদের নিজস্বতা, তাদের স্বকীয়তা শতভাগ বজায় রাখতে পারবে প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষ। সেইখানে হস্তক্ষেপ করার মতো কোনো সুপার পাওয়ার পৃথিবীতে থাকবে না। নগর রাষ্ট্রে এআই কোনো সুপার পাওয়ারে পরিণত হতে পারবে না এবং কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারবে না, যেহেতু প্রতিটি নগর রাষ্ট্র তাদের নিজেদের মতো করে এআই সম্পর্কিত নীতিমালা নির্ধারণ করবে এবং প্রতিটি নগর রাষ্ট্রে এআই রেকটিফাই হয়ে যাবে। একই সাথে আমরা পাবো গোটা পৃথিবীব্যাপী আমাদের অবাধ চলাচলের সুযোগ, আবার একই সাথে আমাদের মাতৃভূমিকে, আমাদের নগর রাষ্ট্রকে কোনো রকম বহিঃশত্রুর প্রভাব মুক্ত আমরা রাখতে পারবো। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোই একটা বিশালতার জন্ম দিবে। আমাদের ক্ষুদ্রতায় আমাদেরকে করে তুলবে মহান। প্রতিটি মানুষের স্বাধীনতা সুরক্ষিত হবে। এভাবেই তৈরি হবে সুখী, সমৃদ্ধ, শান্তি, স্বাচ্ছন্দ্যময় বিশ্ব মানবতা। এখন একটু কল্পনা করে নিই আমরা যে একটা নগর রাষ্ট্রে জন্ম নেওয়া একজন সাধারণ মানুষের জীবন কেমন হবে। মনে করলাম সে একটা হসপিটালে জন্মগ্রহণ করলো। সেই হসপিটালটি হতে পারে সেই নগর রাষ্ট্রের নিজস্ব অর্থায়নে তৈরি করা একেবারে নিজস্ব হসপিটাল, অথবা আশেপাশের অন্যান্য নগর রাষ্ট্রের সাথে একটি অ্যাসোসিয়েশন তৈরি করে বানানো বড় আকৃতির হসপিটাল। তারপরে সে একটা স্কুলে পড়বে,
কলেজে পড়বে, সেই একইভাবে স্কুল কলেজগুলো সেই নগর রাষ্ট্রে তৈরি করা হতে পারে, কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে তৈরি হতে পারে, আবার ঋণ করেও বানানো হতে পারে। তারপরে সে লেখাপড়া শেষ করে কি করবে? ক্যারিয়ারের জন্য ছুটাছুটি করবে। নো, নেভার। আমার কল্পিত রাষ্ট্রে কেউ ক্যারিয়ারের জন্য জুতা ক্ষয় করবে না, নিজের জীবনটা বরবাদ করে দিবে না। ক্যারিয়ার বলতে আমরা আসলে কি বুঝি? দিনে আমরা 24 ঘন্টা সময় পাই, 8 ঘন্টা আমরা ঘুমাবো বা রেস্ট করব, আর বাকি 8 ঘন্টা আমরা নিজের জন্য পরিশ্রম করব, বাকি 8 ঘন্টা আমরা অন্যের জন্য খাটবো বা পরিশ্রম করব। সেটাকে আমরা বলি চাকরি বা ক্যারিয়ার। আমার কল্পিত রাষ্ট্রে 8 ঘন্টা তো দূরের কথা, 2 থেকে 4 ঘন্টা অন্যের জন্য পরিশ্রম করলেই সেটা যথেষ্ট হবে। বর্তমানে আমরা ক্যারিয়ারের জন্য কি করি? 8 ঘন্টা তো দূরের কথা, দেখা গেছে যে আমরা ঘুমের জন্য যে সময়টুকু সেটুকুও শর্ট করে ফেলেছি। 8 ঘন্টা ঘুমানোরও সময় পায় না, 4 ঘন্টা ঘুমাই, বাকি পুরোটা সময় সে ক্যারিয়ারের পিছনে দৌড়ায় কোনো না কোনোভাবে। তার নিজের কাজগুলো সে অন্য মানুষকে দিয়ে করিয়ে নেয়, নিজের খাবার সে অন্যকে দিয়ে ফলিয়ে নেয়, অন্যকে দিয়ে প্রস্তুত করায় নেয়, নিজের বাচ্চাকে পর্যন্ত অন্যকে দিয়ে মানুষ করায় নেয়, আর সে অন্যের জন্য খেটে মরে। এটাকে আমরা ক্যারিয়ার বলি। আমার কল্পিত রাষ্ট্রে কেউ 2 থেকে 4 ঘন্টার বেশি চাকরি করবে না, করার দরকার পড়বে না। কারণ আমার কল্পিত রাষ্ট্রের প্রতিটি নগর রাষ্ট্রে যেসব স্কুল কলেজ থাকবে তারা শেখাবে নিজের কাজ নিজে কিভাবে করতে হয়। নিজের কাজ করার সময় মানুষ সবসময়ই হাইলি মোটিভেটেড থাকে। টাকার বিনিময়ে যাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় তাদের থেকে মানুষ অনেক বেশি আন্তরিক থাকে যখন সে নিজের কাজটা নিজে করে, সেখানে স্যাটিসফ্যাকশনও অনেক বেশি থাকে। সে সেই সব স্কুল কলেজ থেকে পাশ করে নিজের ফসল নিজে ফলাবে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করবে, নিজের বাড়িঘর নিজে মেরামত করবে, বাকি সময়টুকু সে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। তারপরে যেটুকু সময় থাকবে সে অন্য মানুষকে সাহায্য করবে, অর্থাৎ চাকরি করবে, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবে। হান্টার আর গ্যাদারার লাইফস্টাইল এই নগর রাষ্ট্রের সাথে সমন্বয় করা যেতে পারে। এই নগর রাষ্ট্রের ধারণার সাথে আরো 1000 রকমের এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে। আমার নগর রাষ্ট্রে হাউজিং কর্পোরেশনগুলো হবে অনেকটা কোঅপারেটিভ সোসাইটির মডেলে। তারা কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান হবে না। যারা সেখানকার অধিবাসী হবে তাদের কাছ থেকেই অর্থায়ন করা হবে, আবার তাদের মধ্যেই সমবন্টন করে দেওয়া হবে এই সব রিয়েল এস্টেট। নগর রাষ্ট্রে অ্যাসোসিয়েশনগুলোর বাইরে লাভজনক ব্যবসায়ী বড় কোনো কর্পোরেশন থাকবে না, বলতে গেলে বড় কোনো প্রতিষ্ঠানই থাকবে না অ্যাসোসিয়েশনগুলোর বাইরে। নগর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হবে এরকম: ধান বানতে লাগবে ঢেকি, তেল বানাতে লাগবে ঘাইন, হ্যান্ডিক্রাফটসের ছড়াছড়ি থাকবে, হাঁস মুরগি গরু ছাগলের খামার, বড় বড় সুপার শপগুলোর জায়গা দখল করবে আমাদের মুদির দোকান। নগর রাষ্ট্রের মানুষগুলো একজন আরেকজনকে সাহায্য করবে যতদূর পর্যন্ত সম্ভব, নিজেদের হাতে তৈরি করা টুলস ব্যবহার করে, নিজেদের পরিশ্রম ব্যবহার করে। সেটাও আবার তাদের অতিরিক্ত সময়গুলোতে, অর্থাৎ নিজেদেরকে সময় দেওয়ার পরে যে সময়টুকু অবশিষ্ট থাকবে সেটা দিনে 2 ঘন্টা 4 ঘন্টা যে কোনো কিছু হতে পারে। নগর রাষ্ট্রে প্রতিটি মানুষই হবে এক একজন উদ্যোক্তা। ফলে নগর রাষ্ট্রে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এবং পরিবেশ দূষণ বলে কিছুই থাকবে না। আমার নগর রাষ্ট্রে স্কুলগুলোতে শেখানো হবে নিত্য প্রয়োজনীয় কাজগুলো, সেখানে সেলাই মেশিনের কাজ শেখানো হবে, বাড়ি ঘর রক্ষণাবেক্ষণের কাজ শেখানো হবে, মেডিসিনের ব্যাপারে বেসিক নলেজ দেওয়া হবে, কেয়ার গিভিং এর ব্যাপারে বেসিক নলেজ দেওয়া হবে, যাতে মানুষ একে অন্যের সেবা শুশ্রূষা করতে পারে, নিজের দেখভাল করতে পারে, ছোটখাটো অসুখে নিজের সুচিকিৎসা করতে পারে। ইলেকট্রিসিটির কাজ শেখানো হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ শেখানো হবে, কনস্ট্রাকশনের কাজ শেখানো হবে, আসবাবপত্র তৈরি, কার্পেন্টারি, ইউ নেম ইট। মানুষের ব্যবহারিক জীবনে দরকার পড়ে এই ধরনের যে কোনো ধরনের কাজ শেখানো হবে স্কুলগুলোতে, যাতে মানুষ কথায় কথায় বিশেষজ্ঞদের না ডাকে। 95% নিজের কাজ মানুষ নিজেই করতে পারে। আর যারা বিশেষজ্ঞ থাকবে তারা দিনে 2 ঘন্টা চাকরি করলেই চলবে। চাকরি বলতে আমরা এখন যেটা বুঝি সেটা মাত্র দিনে 2 ঘন্টা করা লাগবে বিশেষজ্ঞদের।
কারণ প্রত্যেকেই নিজের বেশিরভাগ কাজগুলো নিজেরাই করে ফেললে তখন আর ওই 8 ঘন্টা 12 ঘন্টা ধরে অন্য মানুষকে ডিউটি দিতে হবে না। মানুষের চাকরি জীবনের কর্মঘণ্টা কমে আসবে। আর সবচেয়ে বড় কথা, নিজের কাজে মানুষ নিজে ফাঁকি দেয় না, তাকে আলাদাভাবে কোনো রকম উৎসাহ প্রদান করার দরকার পড়বে না। এখন বলবেন এত ছোট ছোট রাষ্ট্রে কাজের কি কি সুযোগ থাকতে পারে? সমস্ত সুযোগ থাকতে পারে। আমি আগেই বলেছি, প্রতিটি নগর রাষ্ট্রে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, স্কুল কলেজ থাকবে, চিকিৎসা ব্যবস্থা থাকবে, আইন আদালত থাকবে, আরো সমস্ত রকম প্রতিষ্ঠান থাকবে। সেখানে ইমিগ্রেশন অফিস থাকবে, সেখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, সেখানে পর্যটন ব্যবস্থা থাকবে। বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করতে পারবে। একটা নগর রাষ্ট্রে যেমন মানুষ থাকবে, তেমন মানুষের কাজও থাকবে। প্রত্যেকটি মানুষ যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিটি মানুষই পালাক্রমে কাজ করার সুযোগ পাবে, কাউকে বেকারও থাকতে হবে না। ফলে এই 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা করে কাজ করে সে যে টাকা পয়সাগুলো জমা করবে, সেটা দিয়ে সে এক সময় বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়বে, যখন যেখানে খুশি যাবে। গোটা পৃথিবীব্যাপী থাকবে তার অবাধ বিচরণ। এটাই তো আমার নগর রাষ্ট্রের ম্যাজিক।